রামকৃষ্ণের জয়, জয় মা সারদার জয়, জয় বিবেকানন্দের জয়। সীতা, সাবিত্রী, দময়ন্তী, ভুলিও না তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে
নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র মগ্ন মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই। দেবী সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত হে গৌরীনাথ হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও। মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। একটা রাতে বেঁধে দিলে তো তারার সুর, একই দেবে রামা কৃষ্ণ সুমধুর, একই দেবে রামা কৃষ্ণ সুমধুর। আমাদের স্বদেশ মন্ত্র পাঠ হয়েছে, ছোট্টরা এডিট করেছে। এই স্বদেশ মন্ত্রে সব থেকে বেশি কোন শব্দটা ব্যবহার করা হয়েছে বলতো? সব থেকে বেশি ব্যবহার হয়েছে ভারত। ঠিক আছে? এই পাঠচক্রের মেন উদ্দেশ্যটাই হচ্ছে দেশকে ভালোবাসা। আর দেশকে তারাই ভালোবাসতে পারে যে দেশের সুনাগরিক। এই পাঠচক্রের আমাদের প্রধান উদ্দেশ্যই হচ্ছে ঠাকুরমা স্বামীজির আদর্শে প্রত্যেকটা জীবন যাতে আমাদের সুন্দর হয়ে উঠতে পারে। এই ব্যানারটার লেখাটা এত সুন্দর লেগেছিল, প্রাণ হতে মহাপ্রাণ গড়বার লক্ষ্যে। স্বামীজি কি বলছেন? যে আমরা ছিলাম পশু, হয়েছি মানুষ, হতে হবে দেবতা। আমাদের প্রত্যেকের মধ্যেই একটা সুপ্ত দেবতা লুকিয়ে আছে, প্রত্যেকের মধ্যে। কিন্তু আছে বললেই তো হবে না, সেইটা আমাকে কিন্তু জাগিয়ে তুলতে হবে। এই জাগিয়ে তোলার প্রচেষ্টাই হচ্ছে পাঠচক্র। সপ্তাহে হয়তো একদিন করে পাঠচক্র হবে, কিন্তু আমাদের এই প্রচেষ্টা কিন্তু প্রতিনিয়ত, প্রতিদিনের প্রত্যেকটা কর্মের মধ্যেই কিন্তু আমাদের সেই গুণগুলোকে জাগিয়ে তুলতে হবে। তাই স্বামীজি স্বদেশ মন্ত্র শুধু রোববার রোববার নয়, প্রত্যেক দিন ঘরে ঘুম থেকে উঠে প্রত্যেকে একবার করে মনে মনে হলেও পাঠ করবে। এটা আমি এক কপি দিয়ে যাবো স্যারকে, তোমরা পারলে জেরক্স করে নিও, বা কতদিন আমি নিয়ে আসবো জেরক্স করে। প্রত্যেকে বাড়িতে যেখানে পড়ার টেবিল আছে বা যেখানে পড়তে বসো সেই দেওয়ালে লাগিয়ে দেবে। আর পারলে একটা করে স্বামীজির ছবি লাগিয়ে দেবে। যখনই জীবনে দেখবে হতাশা আসছে, যখনই পড়াশোনাতে মন বসছে না, যখনই মনে হচ্ছে আমরা হেরে যাচ্ছি, তখনই ছবিটার দিকে 5 মিনিট তাকিয়ে থাকবে। অদ্ভুত তার চোখের দৃষ্টি, অদ্ভুত তার চোখ। তার চোখের দিকে তাকালেই মনে হবে যেন অদ্ভুত শক্তি আমাদের মধ্যে সঞ্চারিত হচ্ছে। যত স্বামীজি পড়বে, যত এই পাঠচক্রে প্রত্যেক দিনের উপস্থিতি তোমাদের বাড়বে, পাঠচক্র প্রত্যেকটা মানুষকে ভেতর থেকে পরিবর্তন করবে, কখনোই বাইরে থেকে পরিবর্তন
পরিবর্তন আসবে না। ওপর ওপর কোনো পরিবর্তন নয়, ভেতর ভেতর প্রত্যেক দিন একটা পরিবর্তন তোমার নিজের মধ্যে আসছে। সেই পরিবর্তনটা কিন্তু এই পাঠচক্রের মাধ্যমেই হয়। এবং প্রতিদিন যেভাবে আমরা ঘুম থেকে উঠে দাঁত মাজি, স্বামীজিকেও আমাদের সেইভাবেই লিখতে হবে। প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার আগে অন্তত 5 মিনিট করে হলেও স্বামীজির বই পড়ে। অনেক ছোট্ট ছোট্ট বই পাওয়া যায় ছোটদের জন্য, ছোটদের মতো বই প্রচুর সংখ্যক আছে। আমি যতটা পারবো এখানে দিয়ে যাওয়ার চেষ্টা করব। স্যারদের কাছ থেকে নেবে, পড়বে, দেওয়া নেওয়া করে, কিন্তু প্রত্যেক দিন এই চর্চার মধ্যে আনা। প্রত্যেক দিন চর্চায় স্বামীজিকে আনতে পারলেই কিন্তু জীবন পরিবর্তন হবে, ভেতর থেকে একটা অন্য মানুষ হয়ে উঠবে। আর এই অন্য মানুষ হয়ে ওঠার উদ্দেশ্যে কিন্তু আমাদের এই পাঠচক্রগুলো পড়া। কথামৃতে একদিন ঠাকুর দক্ষিণেশ্বরে আছেন, বসে আছেন শ্রীমোয়া, কথামৃতের লেখক। তা ঠাকুরের অদ্ভুত প্রশ্ন, মাস্টার আমাকে তোমার কিরূপ বোধ হয়? মাস্টার মশাইয়েরও বিপুল উত্তর, বলছে আপনি সরল কিন্তু অতি গভীর, আপনাকে বোঝা বড় দায়। ঠাকুর তখন হাসছেন। সত্যি ঠাকুরকে বোঝা আমাদের পক্ষে কঠিন। দেখে মনে হবে পাগলা ঠাকুর খালি গায়ে বসে আছে, লেখাপড়া শিখে নাই। কিন্তু কথামৃতের প্রত্যেকটা লেখা পড়তে গেলে তখন মনে হয় যে কত গভীর কথা একটা মানুষ বলতে পারে। তাই শ্রীমা বলছেন আপনি সরল কিন্তু অতি গভীর। তাই ঠাকুর নামক ওই ছাদে উঠতে গেলে আমাদের বিবেকানন্দ নামক সিঁড়িতে কিন্তু ভর করতে হবে। ডাইরেক্ট ঠাকুরকে আমরা ধরতে পারবো না। 3টে আয় আমাদের ঠাকুর, মা এবং স্বামীজি দিয়ে গেছেন। ঠাকুর দিয়ে গেলেন ইন্সপিরেশন, আমাদের মধ্যে আধ্যাত্মিক চেতনার একটা উন্মাদনা দিয়ে গেলেন। তাকে বুঝতে গেলে আমাদের লাগবে দ্বিতীয় আয়, যে ইন্টারপ্রিটেশন। স্বামীজি সেটাকে ব্যাখ্যা করলেন যে কিভাবে এই ঠাকুরকে আমরা ধরতে পারব। আর জগৎজননী মা সারদা দিয়ে গেলেন তার ইমপ্লিমেন্টেশন। ঠাকুর যে কাজগুলো করতে বলে গেছেন, মা একদম হাতে কলমে করে সেই কাজগুলো আমাদের দেখিয়ে দিয়েছেন। একজন সংসার কিভাবে সংসারী সুন্দরভাবে ধর্মপথে সংসার করতে পারে, মা সমগ্র জীবনে সে ধারাবাহিকতার সাথে সেই জীবনটা কিন্তু আমাদের দেখিয়ে দিয়ে গেছে। তাই 3টে আয়, এই 3টে আয় 3জন মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। তাই প্রতিনিয়ত ঠাকুর, মা, স্বামীজি। আর ওই যে ঠাকুরকে কিন্তু সরাসরি ধরতে গেলে আমরা কিন্তু ছাদ থেকে উল্টে পড়ে যেতে পারি। 2 দিন পরে কিন্তু আমাদের মোহ কেটে যাবে, মনে হবে এই কি ব্যাপার, খুব কঠিন, গিয়ে মাথার মধ্যে ঢুকছে না। তাই স্বামীজির পথ ধরে আস্তে আস্তে কিন্তু আমাদের প্রথমে মায়ের কোলে, মায়ের কোল থেকে একদম ঠাকুরের ছাদে আমাদের পৌঁছে দিতে হবে। স্বামীজি যেটা স্বদেশ মন্ত্রে আমি বারবার বললাম যে ভারতের কথা সব থেকে বেশি আছে, এই বই থেকে কিছু কিছু অংশ আজকে পাঠ করব। যে স্বামীজি ভারতের সম্বন্ধে কি বলেছিলেন, ভারতবাসীদের কাছ থেকে কি চেয়েছিলেন। স্বামীজি একমাত্র ব্যক্তি যে ভারতের গর্বে সব থেকে বেশি গর্বিত হয়েছিলেন এবং ভারতের ভুল ত্রুটি যিনি সব থেকে বেশি ধরিয়ে দিয়েছিলেন। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় স্বামীজি নিজে স্বয়ং ভারতবর্ষ হয়ে উঠেছিল। সবসময় দুদল মানুষ আমরা দেখতে পাই, একদল অন্ধভক্ত থাকে, সব কিছুই ভালো ভালো ভালো, আর না হলে সবই খারাপ খারাপ খারাপ। স্বামীজি কিন্তু দুটোই দেখিয়েছে যে এইগুলো আমাদের খারাপ দিক। তার মানে এই নয় যে আমরা আরো অধঃপতনে যাব। এগুলো খারাপ আছে, এগুলোকে ঠিক করতে হবে, এগুলো ঠিক হলে ভারতবর্ষ আবার জেগে উঠবে। এবং এই ভারতবর্ষকে জেগে তুলতে গেলে একমাত্র আশা ভরসার স্থল কিন্তু যুবক সম্প্রদায়। যখন কলকাতায় ফিরে আসছেন বিদেশ থেকে, প্রথম শোভাবাজার রাজবাড়িতে কলকাতা অভিনন্দনের উত্তর দিচ্ছেন, এক জায়গাতে স্পষ্টই বলছেন যে গোটা ভারতবর্ষের তুলনায় বাংলার ছেলে মেয়েদের প্রতি আমার আশা ভরসা বেশি। কারণ ভারতবর্ষের অন্যান্য জায়গাতে হয়তো অর্থ বল আছে, বিদ্যা বল আছে, কিন্তু এত সুন্দর হৃদয়, বাংলার ছেলে মেয়েদের মতো এত বড় হৃদয় ভারতবর্ষে কোথাও নেই। তাই হৃদয়ের সঙ্গে যদি আমরা বুদ্ধিবল এবং কর্মক্ষমতা এই 3টেকে জুড়তে পারি, স্বামীজির পথে আমরা কিভাবে মানুষ গড়ব একটুখানি পড়ি। আমি দুনিয়া ঘুরে দেখলুম এদেশের মতো এত অধিক তামস প্রকৃতির লোক পৃথিবী আর কোথাও নেই। স্পষ্ট কথাই বলছে
যে আমাদের মতো এত তামসিক লোক পৃথিবীর কোথাও নেই। বাহিরে সাত্বিকতার ভান, ভিতরে একেবারে ইট পাটকেলের মতো জড়ত্ব। এদের দ্বারা জগতে কি কাজ হবে? এমন অকর্ম, অলস, কৃষ্ণদার পরায়ণ জাত দুনিয়ায় কতদিন আর বেঁচে থাকতে পারবে? ওদের বেরিয়ে আগে দেখে আয়, পরে আমার ওই কথার প্রতিবাদ করিস। তাদের জীবনে কত উদ্যম, কত কর্মতৎপরতা, কত উৎসাহ, কত রজগুণের বিকাশ। ওদের দেশের লোকগুলোর রক্ত যেন হৃদয়ে রুদ্ধ হয়ে রয়েছে, ধমনীতে যেন আর রক্ত ছুটতে পারছে না, সর্বাঙ্গে প্যারালাইসিস হয়ে যেন এলিয়ে পড়েছে। আমি তাই এদের ভেতর রজগুণ বাড়িয়ে কর্মতৎপরতার দ্বারা এদেশের লোকগুলোকে আগে ঐহিক জীবন সংগ্রামে সমর্থ করতে চাই। শরীরে বল নেই, হৃদয়ে উৎসাহ নেই, মস্তিষ্কে প্রতিভা নেই, কি হবে রে এই জড়পিণ্ডগুলোর দ্বারা? আমি নেড়ে চেড়ে ওদের ভেতর সারা আনতে চাই। এই জন্য আমার প্রাণান্তপণ, বেদান্তের অমোঘ বলে এদের জাগাবো। বুদ্ধিষ্ঠত জাগ্রত, এই অভয় বাণী শোনাতেই আমার জন্ম। একদম প্রথমে কিন্তু স্বামীজি আমাদের ভুলগুলো ধরিয়ে দিচ্ছে। আমরা অলস, অকর্মণ্য, এবং সে সময় ব্রিটিশ রাজত্ব, সেই ব্রিটিশ রাজত্বে কিছু সংখ্যক লোক ব্রিটিশদের পদলেখন করছে, চাটুকারিতা করছে। অধিকাংশ লোক অশিক্ষা, অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছে, তাদের দিকে চেয়েও তাকাচ্ছে। এবং দেশের মানুষের টাকায় পড়াশোনা করে সেই গরিব মানুষদের দিকে যারা তাকালো না, আমি তাদের এক কথায় দেশদ্রোহী বলেছি। আমরাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও সেই একই দিকে এগোচ্ছি। অবস্থার কিন্তু খুব একটা উন্নতি হচ্ছে না। যারা আমরা একটু পড়াশোনা শিখে যাচ্ছি, একটু প্রতিষ্ঠিত হচ্ছি, আমরা কিন্তু আর দিকে তাকাচ্ছি না। এইখানে কিন্তু স্বামীজির একটু নদী হয়ে যাচ্ছে। সেই গ্রামে একটা রাখাল বালক ছিল, তার অনেকগুলো ভেড়া, ছোট্ট ছেলে তোদের মতো। প্রত্যেক দিন ভেড়াগুলোকে নিয়ে ওই নদীর ধারে ঘুরতে, তারা ওখানে ঘাস টাস খেত। রাখাল বালক ওই রকম ভেড়াতে বসে বসে ঘুমো। নদীর দিকে উল্টো দিকে জঙ্গলে একটা সিংহ, সিংহি। এই সিংহির লোভ হয়েছে, সুন্দর চকচকে ভেড়া যদি একটা পাওয়া যেত বেশ সুন্দর হতো। একদিন ওই সিংহি একদম নদী ডোবকে এসে ঝাঁপ দিয়ে ভেড়া ধরবে বলে, আর সিংহির পেটে তখন বাচ্চা ছিল। সিংহি এমন লাফ দিয়েছে যে সিংহিটা কিন্তু মারা গেছে, আর মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার বাচ্চাটা প্রসব হয়েছে। ছোট্ট সিংহের বাচ্চা হয়েছে একটা। তার রাখাল বালকটা খুব মায়া হল, যে ছোট্ট বাচ্চা মা হারা হয়ে গেল, কে ওকে মানুষ করবে। তার রাখাল বালক ওই ভেড়াগুলোর সঙ্গে সেই সিংহটাকেও কিন্তু নিয়ে চলে এলো ওর বাড়িতে। সিংহের বাচ্চা বড় হচ্ছে, তার সঙ্গে বড় হচ্ছে ভেড়াগুলোর সঙ্গে। ভেড়াগুলো যেমন করে ঘুরে বেড়ায়, ও ঘুরে বেড়ায়। ওরা যেমন ব্যয় করে ডাকে, সিংহটাও ব্যয় করে ডাকে। ওর সঙ্গে মানুষ হচ্ছে ভেড়ার সঙ্গে। আস্তে আস্তে সিংহ বড় হচ্ছে। এরকম আরেক দিন ওই রকম নদীর ধারে ওই ভেড়ার পালের সঙ্গে সিংহের বাচ্চাটাও ওই রকম ঘুরে বেড়াচ্ছে, মাঝে মাঝে ঘাসও খাচ্ছে। ওর সঙ্গে তো মানুষ। উল্টো দিকে আবার একটা সিংহ যখন ভেড়ার লোভে আবার দেখতে দেখতে দেখছে সেই ভেড়ার ফলে একটা সিংহের বাচ্চা, আমাদের দলের বাচ্চা ভেড়ার দলে কি করছে। সেই সিংহ একদম নদী পেরিয়ে এসছে, ভেড়া সব ভয়ে পালিয়েছে। সেই সিংহের বাচ্চা পালাতে পারে নাই, সেই সিংহকে একদম ঘাড়ে ধরেছে। কি ব্যাপার, তুই ভেড়ার দলে কেন? বলছে আমি তো ভেড়াই। বলছি না, তুই ভেড়া না, তুই সিংহ। ও কোনো মতেই আর বিশ্বাস করে না, সে ভয়ে চোখ বন্ধ করে আছে। ওকে নদীর ধারে নিয়ে গেছে, যে দেখ নদীর জলে তুই তোর মুখটা দেখ আর আমার মুখটা দেখ, একই দেখতে আমরা। ও দেখছি কিছুটা দেখতে একই বলে, তাও ওর বিশ্বাস হয়নি। এই জঙ্গল থেকে একটু মাংস নিয়ে এসছে, কাঁচা মাংসকে খাইয়েছে, তখন ওর বিশ্বাস হয়েছে যে না আমি সিংহ। তখন ওকে জঙ্গলে নিয়ে গেছে, আস্তে আস্তে সিংহের সঙ্গে মানুষ। আমাদের অবস্থা হয়েছে ওই সিংহের বাচ্চাটার মতো। ভেড়ার দলের সঙ্গে থেকে থেকে আমরা ওই রকম আস্তে আস্তে ভেড়া হয়ে যাচ্ছি। আমাদের ভেতর যে অনন্ত শক্তি আছে, অদ্ভুত ক্ষমতা আছে, এটা আমরা মাঝে মাঝে ভুলে যাই। প্রতিনিয়ত আমরা এমন লোকের সঙ্গে ওঠা বসা করি যারা সবসময় তোকে এই শিক্ষাটাই দেবে যে তোর দ্বারা কিছু হবে না, তোকে দিয়ে কিছু হবে না, তুই একটা ওয়ার্ডলেস ছেলে, তুই একটা বোকা, তুই একটা হাবা। এই শুনতে শুনতে
কিন্তু একটা মানুষ কিন্তু অগ্নি হয়ে যায়। স্বামীজি আমাদের এই ভেতরের আগুনটাকে জ্বালিয়ে দিয়েছিল। প্রত্যেকটা বাংলার যুবকদের মধ্যে এই আগুনটা জ্বালিয়েছিল বলেই কিন্তু স্বদেশী আন্দোলন এতটা পরিমাণে রূপ ধারণ করতে পেরেছিল। ব্রিটিশ সরকার ভয়ে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী নিয়ে চলে গেল। যদি আন্দামান জেলের আমরা বন্দীদের লিস্ট দেখি, 95% বাঙালি ছিল, তাই না? এবং এই আগুনটা ধরিয়েছিল কিন্তু স্বামী বিবেকানন্দের লেখা। সেই সময়ে যারা স্বদেশী আন্দোলন, স্বদেশী করছে, বিপ্লবী হচ্ছে, তাদের পকেটে তিনটে জিনিস দেখা হতো: বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ আছে কিনা, গীতা আছে কিনা, বা স্বামীজির কোনো লেখা বা ছবি আছে কিনা। বা স্বামীজির লেখা হচ্ছে ওদের একটা চিহ্ন যে এই ছেলেটা হচ্ছে বিপ্লবী, এই মেয়েটা হচ্ছে বিপ্লবী। প্রীতিলতা ওয়েবসাইটের নাম আমরা শুনেছি, তাই না? আমরা অনেক ইতিহাস বই আছে। খুব ছোট্ট বয়সে বিপ্লবী, নিজে ব্রিটিশদের হাতে ধরা দেবে না বলে গুলি খেয়ে মরছে, ওইটুকু একটা মেয়ে বিপ্লবী। সে কিন্তু স্বামীজির আদর্শে দীক্ষিত। মাস্টারদা সূর্য সেন, অরবিন্দ ঘোষ, নেতাজি সুভাষচন্দ্র বসু, এরা অত বড় বড় চাকরি ছেড়ে নিজের ভবিষ্যৎ জলাঞ্জলি দিয়ে এই ভারত মাতার উদ্ধারের জন্য এগিয়ে আসছে একজনার কথাতে। যখন তিনি মারা গেছেন, স্বামীজির লেখা পড়ে এরা উদ্বুদ্ধ হচ্ছে। আমাদের ভেতরের সিংহটাকে জাগিয়ে তোলায় কিন্তু স্বামীজির লেখা পড়ার মেন উদ্দেশ্য। স্বামীজি এবার কি চাইছে দেখ, কি জানিস? আমি চাই এই ব্যান্ড অফ ইয়ং বেঙ্গল, একদল জোয়ান বাঙালি, এরাই দেশের আশা ভরসার স্থল, চরিত্রবান, বুদ্ধিমান, পরার্থের সর্বত্যাগী এবং আজ্ঞা অনুবর্তী যুবকগণের উপরে আমার ভবিষ্যৎ ভরসা। কিরকম যুবক চাই? চরিত্রবান হবে, বুদ্ধিমান হবে, পরার্থে সর্বত্যাগী এবং আজ্ঞা অনুবর্তী। আমার আইডিয়া সকল যারা ওয়ার্কআউট করে আমাদের ও দেশের কল্যাণ সাধনে জীবনপাত করবে। নতুবা দলে দলে কত ছেলে আসছে ও আসবে, তাদের মুখের ভাব তমপূর্ণ, হৃদয় উদ্যম শূন্য, শরীর অপটু, মন সাহস শূন্য। এদের দিয়ে কি কাজ হয়? নচিকেতার মতো শ্রদ্ধাবান 10-12টি ছেলে পেলে আমি দেশের চিন্তা ও চেষ্টা নতুন পথে চালনা করে দিতে পারি। 10 জন ছেলে চাইছে, 10টি ছেলে কি বলছে? একদম দেশের রূপ পায়। কিরকম মানুষ চাইছে? স্বামীজি একদম সহজ একটা ফর্মুলা দিয়ে গেছে, 3H ফর্মুলা, 3টে H। প্রথম H কি? হেড। আর মাথা দিয়ে কি করি? মাথার কাজ কি? কি করে মাথার সাথে ব্রেন দিয়ে আমরা কি করি? ওটা শরীর দিয়ে যাবে। আর কি করি? বুদ্ধি, চিন্তা। প্রথম দরকার কি? উন্নত চিন্তা ভাবনা। যে চিন্তা ভাবনাগুলো উন্নত, যেগুলো নোংরা দিকে পরিচালিত নয়, যুগে ভেসে যাওয়া চিন্তা নয়। প্রথম এই কি গেল তাহলে? হেড। বিচার জন্য একটা উন্নত মস্তিষ্ক চাই। কি বিচার করব? কোনটা ভালো, কোনটা খারাপ। 2 নম্বর হচ্ছে হার্ট। হৃদয় দিয়ে আমরা কি করব? অনুভব করব। কি অনুভব করব? অপরের দুঃখ যন্ত্রণা, আমার পাশে যে মানুষটা বসে আছে তার দুঃখ যন্ত্রণা আমি অনুভব করতে পারবো কিনা। বুদ্ধি দিয়ে সবকিছু হবে না, স্বামীজি বারবার বলছে। যদি বুদ্ধি সব হতো, একটা লাইব্রেরির থেকে বড় বুদ্ধিমান তো কেউ নয়, তাই না? একটা লাইব্রেরিতে কত বই, তাহলে ধরতে গেলে লাইব্রেরির মতো বুদ্ধিমান পৃথিবীতে কেউ নেই। কিন্তু লাইব্রেরির কি নেই? লাইব্রেরি তো হৃদয় নেই, অনুভব করার মতো কোনো মন নেই। তাহলে অতি বুদ্ধিমান হয়েও লাভ নেই। স্বামীজি বারবার বলছে যে দেশের বড় লোক, অতি বুদ্ধিমান, চাকুরিজীবী, এদের প্রতি আমার কোনো ভরসা নেই। পদদলিত গরিব মানুষদের উপরেই আমার ভরসা। এরাই দেশের ভবিষ্যৎ, একদম স্পষ্ট কথাই বলেছে। আর 3 নাম্বার H হচ্ছে হ্যান্ড। হ্যান্ড হচ্ছে হাত, হচ্ছে আমাদের কাজের প্রতি। এদের মধ্যে প্রত্যেক মানুষের যে কোনো একটা খুব উন্নত হয়, কারণ বুদ্ধি খুব প্রখর, বিশাল বুদ্ধি, বিশাল পড়াশোনা করেছে, বিশাল চাকরি বাকরি করে, কিন্তু মনটা উদার হয়। অপরের জন্য মন কাঁদে না, অপরের জন্য পাশে দাঁড়ায় না। বা অনেকের হৃদয় খুব উন্নত, কিন্তু বুদ্ধি করে কাজ করার মতো বুদ্ধি নেই। শরীর এতটাই দুর্বল, যার কাজ করার ক্ষমতা নেই। এই 3টের কম্বিনেশন করা খুব মুশকিল।
যে একজনের কাজ করার খুব ইচ্ছা, কিন্তু সারাদিন পেটের রোগে ভুগে। বন্ধুকে ডাকতে গেছে, চল মাঠে যাবি, আর পেটে খুব ব্যথা, মাথায় খুব ব্যথা। যে লোকটা সারাদিন পেট রোগে ভোগে, শরীরের যন্ত্রণায় ভোগে, তার দ্বারা কি ভালো কাজ হবে? স্বামীজি প্রথমেই কি চাইছে? আত্মবিশ্বাস। যেটা আমাদের যে ভেড়ার গল্পটা করলাম, আত্মবিশ্বাস ফেলে দিল। স্বামীজি প্রথম কি বলছে? যার নিজে আগেকার ধর্ম কি বলতো? যার ভগবানের উপর বিশ্বাস নেই সে হচ্ছে নাস্তিক। আধুনিক ধর্ম কি বলছে? যার নিজের উপর বিশ্বাস নেই সে হচ্ছে নাস্তিক। একদিন আমরা কি শিখে এসেছি? তুমি এই ভগবান মানো, ওই ভগবান মানো, এই মন্দিরে যাও, ওই মন্দিরে যাও, এই উপোস না করলে তুমি হচ্ছে নাস্তিক। আমি কি স্পষ্ট উত্তর বলি, যার নিজের উপরেই বিশ্বাস নেই সেই হচ্ছে নাস্তিক। আর যার নিজের উপর বিশ্বাস নেই তার ভগবানও বিশ্বাস থাকে। একটু বিপদে পড়লে কি বলবে? হে ভগবান বলবে। ভগবান নেই, ভগবান বলে কিচ্ছু হয় না। এই যে আমার তো নিজের উপরেই বিশ্বাস নেই। তাই সর্বপ্রথম স্বামীজি বারবার কি চাইছে? আত্মবিশ্বাস। এরা আত্মবিশ্বাস গড়ে তোলার প্রথম ধাপে স্বামীজি কি বলছে? শরীরটাকে সুস্থ করতে হবে। স্বামীজি একদম ছোট্ট থেকে, তোদের মতো বয়স থেকে কিন্তু যে কোনো দলের ক্যাপ্টেন ছিল। সে ক্লাসে গল্প করাই হোক, মাঠে ফুটবল খেলা হোক, কবাডি হোক, লাঠি খেলা হোক, জিমন্যাস্টিক হোক, বা ঘরে রাজা রাজা খেলাই হোক, সব জায়গাতেই কিন্তু স্বামীজি কি করছে? ক্যাপ্টেনের ভূমিকা নিচ্ছে। এবং ছোট্ট থেকে শরীর একদম খেলাধুলা করে চাঙ্গা, একদম সবল শরীর। মৃত্যুর আগে পর্যন্ত প্রচুর রোগে ভুগছে, কিন্তু মৃত্যুর আগের দিন অবধি কিন্তু বিকালবেলা হাঁটতে হাঁটতে, যে বেলুর মঠ থেকে বেলুর স্টেশন প্রায় 2-2.5 কিলোমিটার রাস্তা প্রত্যেক দিন হাঁটছে। এক জায়গাটা কি বলছে? আরেকটা কথা, শরীরটাকে খুব মজবুত করতে তোকে শিখতে হবে ও সকলকে শেখাতে হবে। দেখছিস না, এখনো রোজ আমি ডাম্বেল কষি, রোজ রোজ সকাল সন্ধ্যায় বেড়াবি, শারীরিক পরিশ্রম করবি। বডি অ্যান্ড মাইন্ড মাস্ট রান প্যারালাল। দেহ ও মন সমানভাবে উন্নত হয়। একদম দেহ উন্নত হলো, মন উন্নত হলো না, বা মন উন্নত হলো, দেহ উন্নত হলো না, হবে না। সুতরাং স্বামীজি যে 3টে এইচ, প্রথম এইচ কি গেল? হেড, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার হ্যান্ড। প্রথম এইচ কি করবো আমরা? আমাদের উন্নত চিন্তা ভাবনা করবো, বুদ্ধি বিবেচনা, তাৎক্ষণিক বুদ্ধি রাখবো। বিপদে পড়লে কিভাবে উদ্ধার হতে পারি, হাওয়া করে না কেঁদে। ছোট্ট গল্প বলি, ঠিক তোদের মতো বয়সে স্বামীজি 4টে বন্ধু মিলে নৌকা ডিঙিয়ে, নৌকা ভাড়া করে উল্টো দিকে ম্যাজিক দেখছে। যখন ম্যাজিক দেখে ফিরছে, সেই নৌকাতে একজন বন্ধু বমি করেছে। স্বাভাবিক, ছোট্ট ছেলে, তোদের মতো করতেই পারে। মাঝিগুলো এতটাই বদমাইশ, ওই বাচ্চাগুলোকে দিয়েই বলছে বমি পরিষ্কার করবে, না হলে নৌকা থেকে নামতে দেবো না। সবাই খুব কান্নাকাটি করতে লেগেছে। স্বামীজি কিন্তু তককে তককে আছে, বলছে না করবো না, না করবো না। আর মাঝিগুলোও ছাড়বে না। যেই দেখেছে নৌকা মোটামুটি ডাঙার কাছাকাছি এসে পৌঁছেছে, স্বামীজি টুক করে নৌকা থেকে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে ডাঙায় চলে গেছে। আর তখন ওই নদীর ধারে কতগুলো ব্রিটিশ পুলিশ টহল দিচ্ছে। স্বামীজি ভাঙা ভাঙা ইংলিশে সেই ব্রিটিশ পুলিশগুলোকে বোঝালো যে আমরা বিপদে পড়েছি, আমাদের বন্ধুদের এই অবস্থা, মাঝিগুলো আমাদের ছাড়ছে, কি ব্যবস্থা। ব্রিটিশ পুলিশ স্বাভাবিক, ওরা ভয় পাবে। মাঝিগুলোকে গিয়ে একটু ধমক দেওয়াতে সেই মাঝিগুলো কিন্তু ছেড়ে দিতে বাধ্য হলো। এই উপস্থিত বুদ্ধি, তার মতো উপস্থিত বুদ্ধি। সামনে একটা পুলিশ আছে, একে গিয়ে ধরলে কিন্তু আমরা বিপদ থেকে উদ্ধার হতে পারি। তারই বন্ধুটা একই নৌকাতে বসে, ওর বন্ধুগুলো কিন্তু কাঁদছে। একই বয়সে একটা ছেলে কিন্তু উপস্থিত বুদ্ধি করে। এই জন্য আমাদের কি চাই? উন্নত মস্তিষ্ক। 2 নাম্বার কি চাই বলেছি? একটা উন্নত উদার হৃদয় চাই। হৃদয় যার নেই সে কিন্তু মানুষ হতে পারে। আর 3 নাম্বার কি চাই? কাজ করার জন্য একটা সবল শরীর চাই। এই 3টে কম্বিনেশন যার সঙ্গে মিলে যাবে সেই হচ্ছে একটা আদর্শ মানুষ। আর আমাদের দেখা মানুষ একমাত্র সেটা বিবেক। মৃত্যুর আগের দিন অবধি, মৃত্যু ঠিক 2 মাস আগে, মাত্র 39 বছর বয়সে মারা যাচ্ছে। 2 মাস আগে নিবেদিতা একটি চিঠি লিখছে, স্বামীজি কেমন আছেন। বলছে এতই খাটতে হয়, এতটাই পরিশ্রম করতে হয় যে কেমন আছি বুঝতে পারি না। আর যখন বুঝতেই পারি না মনে হয় ভালোই আছে। 2 মাস পর লোকটা মারা যাবে। আমাদের খানিক পেটে ব্যথা হলেই ফেসবুকে পোস্ট হয়ে যায়। এই আমাদের অবস্থা। 30টা রোগে ভুগছে। লন্ডনে থাকতে অলরেডি 2বার হার্ট অ্যাটাক হয়েছে, কিডনি খারাপ, শরীরে জল জমছে, একটা চোখ খারাপ, এত কিছু শরীর, অনিদ্রা রোগে, দীর্ঘদিন অনিদ্রা রোগে ভুগছে। ঠাকুরকে বারবার প্রার্থনা করছে আমাকে যেন টানা 2 ঘন্টা ঘুম হয়।
এরকম রোগে ভুগছে, দিনে রাতের পর রাত ঘুমোতে পারছে না। সেই লোকটা মৃত্যু 2 মাস আগে কি লিখছে যে এতটাই খাটতে হয় যে কেমন আছি বুঝতে পারি না, আর যখন বুঝতেই পারি না মনে হয় ভালোই আছে। এই হচ্ছে একটা মানুষের অ্যাটিটিউড, আত্মবিশ্বাস। মরবো তো বটেই, আমি যে একটা কি বলছি, একদিন তো মরতেই হবে, একটা দাগ রেখে যায়। দাগ আমরা রেখে যাই বিভিন্ন জায়গায়, মন্দিরে গিয়ে লিখে রাখি এই প্লাস ওই, এই প্লাস ওই, স্কুলের বেঞ্চেও লিখি ওই রকম দাগ। এমন একটা দাগ যেটা আমি চলে যাওয়ার পর যেন মানুষের মনে সেই দাগটা রয়ে যায়, যেন আমি মরে গেলে 5টা লোক এসে দেখে যায় যে আর তো দেখতে পাবো না, একবার যাই দেখে আসি, এইটা হবে দাগ রাখা। আর এইভাবে 3টে এইজ, হয়তো আমরা 3টে এইজ আমাদের মধ্যে গড়ে তোলা খুবই কষ্ট, কিন্তু চেষ্টা তো করতে পারি। আজকে অনেক কিছু বলার ছিল, লাস্টে খুব ছোট্ট একটা জিনিস বলে শেষ করব। যে স্বামীজি যেটা লাস্টে বলছে যে একটা উন্নত হৃদয় চাই, আর এই উন্নত হৃদয়ের জন্যই কিন্তু স্বামীজি বিদেশ ছেড়ে ভারতবর্ষে চলে এসেছিলেন। আমেরিকাতে এতই সম্মানে এতই আদরে ছিলেন, ভারতবর্ষে না এলেও কিচ্ছু বলার ছিল না। শিষ্যরা এতই ভালোবাসতো, মাথায় করে রাখতো, স্বামীজি দিব্যি থাকতে পারতেন। কিন্তু একমাত্র এই যে স্বদেশ মন্ত্রে ভারত কথাটা বলেছিলাম না, বারবার রয়েছে, এই ভারতের টানেই উনি ফিরে আসছেন। যখন বিদেশ থেকে ফিরছেন, একজন আমেরিকান শিষ্য জিজ্ঞেস করছে যে এত বছর বিলাস বৈভবের দেশে কাটালেন, ভারতবর্ষে গিয়ে আপনার কেমন লাগবে? তখনকার ভারতবর্ষ গরিব, অশিক্ষা, এরকম ভারতবর্ষে গিয়ে কেমন লাগবে? বলছে ভারতবর্ষ আগে আমার কাছে মাতৃভূমি ছিল, এখন আমার কাছে পুণ্যভূমি, তীর্থক্ষেত্র, প্রত্যেকটা ধূলিকণা আমার কাছে পবিত্র। এই হচ্ছে একটা মানুষের দেশের প্রতি ভালোবাসা। এখন 2 দিন আমেরিকায় থাকলে দেশকে আমরা নাকচিট করি, গ্রিন কার্ড নিয়ে ওখানে বাস করতে লাগছি। দেশে কেউ যায়? ভারতবর্ষে কি আছে? শুধু করাপশন দিয়ে। আমি কি করলাম দেশের জন্য? বা আমেরিকায় বসে লেকচার দিয়ে তো লাভ নেই, তুমি ওখানে আছো থাকো, ঠিক আছে। তাহলে ওই একটা লোক শুধু ভারতবর্ষের টানে চলে আসছে, এবং এসে তার প্রধান উদ্দেশ্য কি? মাস্টারমশাইকে বলছেন এক জায়গাতে ভারতবর্ষে ফিরে, যখন কলকাতায় ফিরছেন, যে আমাদের ধর্ম প্রচার অনেক হলো, এখন দরকার শিক্ষা। দেশের মানুষগুলোকে শিক্ষিত করতে হবে, গরিবগুলোকে তুলতে হবে, যাতে দুমুঠো খেতে পারে এরকম শিক্ষা দিতে হবে, যাতে নিজের পায়ে দাঁড়াতে হবে এরকম মনোবল বৃদ্ধি করতে হবে। গরিবদের জন্য আজীবন করে গেছেন। লাস্ট জীবনের একটা ছোট্ট ঘটনা, 1902 সালেরই ঘটনা, যে সালে মারা যাচ্ছেন, তখন বেলুড় মঠ তৈরি হচ্ছে, এটা বলে শেষ করব। এবং সেই সময় কিন্তু ভদ্রলোকদের সঙ্গে মেলামেশা প্রায় বন্ধ করে দিয়েছিলেন, অনেক দুঃখেই মারা গেছেন। কলকাতাবাসীরা যে খুব তাকে ডেকেছেন যে আসুন একটু বেদান্ত চর্চা হোক, একটু আমাদের স্কুল কলেজে আসুন বক্তৃতা দেন, এমন কিন্তু লোক খুব একটা পাত্তা দেয়নি। আজকে আমরা খুব ধীরে করে নাচছি স্বামীজিকে নিয়ে, ইতিহাসেও খুব অগ্রাহ্য করে রাখা হয়েছে। স্বদেশী আন্দোলন নিয়ে এত কিছুই করি, মনে হয় কিছু লোক এবং কিছু রাজারাই মনে হচ্ছে স্বাধীনতা নিয়ে এসছে, কিন্তু এই যে ভারতীয় নবজাগরণের ক্ষেত্রে স্বামীজির ভূমিকা, এটা একটা অধ্যায় হওয়া উচিত ছিল, যেগুলো পড়ানো হয় না। কিছু কিছু বই আমাদের পড়তে হবে। একটু অংশ পড়ি। মঠের জমি জঙ্গল সাফ করতে ও মাটি কাটতে প্রতি বছর কতগুলি স্ত্রী পুরুষ সাঁওতাল আসত। স্বামীজি তাদের সঙ্গে কত রঙ্গ করিতেন এবং তাহাদের সুখ দুঃখের কথা শুনিতে কত ভালোবাসতেন। তাদের সঙ্গে মিশছেন? লেবার ক্লাসের সঙ্গে। যে লোকটা কদিন আগে আমেরিকা কাঁপিয়ে এসছে, বড় বড় পণ্ডিত বিজ্ঞানী যার কাছে এসে কথা বলছে, শিখছে, শিষ্য হচ্ছে, সেই লোকটা কাদের সঙ্গে মিশছে? একদম কিছু খেটে খাওয়া মানুষের সঙ্গে। একদিন কলকাতা হইতে কয়েকজন বিশিষ্ট ভদ্রলোক মঠে স্বামীজির সঙ্গে দেখা করতে আসেন। স্বামীজি তামাক খাইতে খাইতে সেদিন সাঁওতালদের সঙ্গে এমন গল্প জুড়িয়াছেন যে স্বামী সুবোধানন্দ আসিয়া তাহাকে ওই সকল ব্যক্তির আগমন সংবাদ দিলে তিনি বলিলেন, আমি এখন দেখা করতে পারবো না, এদের নিয়ে বেশ আছে। বাড়িতে গেস্ট এসছে, মঠে গেস্ট আসছে, ও সাঁওতাল লেবারদের সঙ্গে কথাবার্তায় ব্যস্ত, বলে ওদের সঙ্গে কথা বলতে পারবো না। কতটা মানে শ্রদ্ধা থাকতে হবে, আমরা পারবো না হয়তো। বাস্তবিকই সেদিন স্বামীজি ওই সকল দিন দুঃখী সাঁওতালদের ছাড়িয়া আগন্তুক ভদ্রলোকদের সঙ্গে দেখা করতে গেলেন না। সাঁওতালদের মধ্যে একজনের নাম ছিল কেষ্টা। স্বামীজি কেষ্টাকে বড় ভালোবাসিতেন। কথা কহিতে আসিলে কেষ্টা কখনো কখনো স্বামীজিকে বলিত, ওরে স্বামী বা, তুই আমাদের কাজের বেলা এখানে আসিস না, তোর সঙ্গে কথা বললে আমাদের কাজ বন্ধ হয়ে যায়, পরে বুড়ো বাবা এসে বকে।
স্বামী অদ্বৈতানন্দ গুরু বাবা বলতে ওকে, উনি যেহেতু কাজকর্ম দেখছেন, বলে আমার সঙ্গে তো গল্প করিস না তুই এলে আমাদের কাজের ফাঁকি হয়ে যাচ্ছে, গুরু বাবা বকবে। কথা শুনিয়া স্বামীজির চোখ ছলছল করিত এবং বলিতেন, না না, গুরু বাবা বকবে না, তুই তোদের দেশের দুটো কথা বল। ইহা বলিয়া তাহাদের সাংসারিক সুখ দুঃখের কথা পারিতেন। একদিন স্বামীজি কেষ্টাকে বলিলেন, ওরে তোরা আমাদের এখানে খাবি? কেষ্টা বলিল, আমরা তো তোদের ছোঁয়া এখন আর খাই না, সন্ন্যাসী হয়ে গেছে, সন্ন্যাসীর খাবার ওরা খাই না, ওদের হয়তো কালচারে আছে। এখন যে বিয়ে হয়েছে, তোদের ছোঁয়া নুন খেলে জাত যাবে রে বাবা। স্বামীজি বলিলেন, নুন কেন খাবি? নুন না দিয়ে তরকারি এনে দেবো, তাহলে তো খাবি। কেষ্টা এই কথায় স্বীকৃত হল। অনন্তর স্বামীজির আদেশে মঠে সেই সকল সাঁওতালদের জন্য লুচি, তরকারি, মেঠাই, মন্ডা, দধি ইত্যাদি জোগাড় করা হল এবং তিনি তাহাদের বসাইয়া খাওয়াইতে লাগিলেন। খাইতে খাইতে কেষ্টা বলিল, হারে স্বামী বা, তোরা এমন জিনিসটা কোথায় পেলি? আমরা এমনটা কখনো খাইনি। স্বামীজি তাহাদের পরিতোষ করিয়া খাওয়াইয়া বলিলেন, তোরা যে নারায়ণ, আজ আমার নারায়ণের ভোগ দেওয়া। এই হচ্ছে নরনারায়ণের সেবা, যেটা একদম প্র্যাকটিক্যালি করে দেখিয়েছেন ঠাকুরের শিবজ্ঞানের জীব সেবা। যেটা স্বামীজি বলেছিলেন, যদি কোনোদিন সুযোগ পায়, আজ যা শুনলাম সেটা করে দেখাবো। স্বামীজি নিজে ব্যক্তিগতভাবে এই শিব জ্ঞানের জীব সেবা করে গেছেন। একদম কি বলছে, যে তোরাই আমার নারায়ণ, আজ আমার নারায়ণের ভোগ দেওয়া হলো। স্বামীজি যে দরিদ্র নারায়ণ সেবার কথা বলিতেন, তাহা তিনি নিজে এই রূপে অনুষ্ঠান করিয়া দেখাইয়া গিয়াছেন। আহারান্তে সাঁওতালরা বিশ্রাম করিতে গেল। স্বামীজি শিষ্যকে বলিলেন, এদের দেখলুম যেন সাক্ষাৎ নারায়ণ, এমন সরল চিত্ত, এমন অকপট অকৃত্রিম ভালোবাসা এমন আর দেখিনি। অনন্তর মঠের সন্ন্যাসী বর্গকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন, দেখ এরা কেমন সরল, এদের কিছু দুঃখ দূর করতে পারবি, নতুবা গেরুয়া পরে আর কি হলো। সন্ন্যাসীর ধর্ম, বেলুড়ের যারা সন্ন্যাসী তারা কিন্তু সংসার ত্যাগ করে হিমালয়ে চলে গেল না, সংসার ত্যাগ করে সমাজের মধ্যেই রয়েছে, যাতে সমাজের উন্নতি হয়। তা কি বলছে, একদম স্বামীজির আদর্শেই চলছে, নতুবা গেরুয়া পরে আর কি হলো। পরহিতায় সর্বস্ব অর্পণ, এরই নাম যথার্থ সন্ন্যাস। এদের ভালো জিনিস কখনো কিছু ভোগ হয়নি, ইচ্ছা হয় মঠ ফট সব বিক্রি করে দিই, এসব গরিব দুঃখী দরিদ্র নারায়ণদের বিলিয়ে দিই। আমরা তো গাছতলা সার করেছি, আহা দেশের লোক খেতে পারছে না, আমরা কোন প্রাণে মুখে অন্ন তুলছি। ওদেশে যখন গেছিলুম, মাকে কত বললুম, মা এখানে লোকে ফুলের বিছানায় শুচ্ছে, চর্বচস্যু খাচ্ছে, কিনা ভোগ করছে, আর আমাদের দেশের লোকেরা না খেতে পেয়ে মরে যাচ্ছে। মা তাদের কোনো উপায় হবে না? ওদেশে ধর্ম প্রচার করতে যাওয়ার এই আমার আরেকটা উদ্দেশ্য ছিল, যে এদেশের লোকের জন্য যদি অন্ন সংস্থান করতে পারি। দেশের লোকে দুবেলা দুমুঠো খেতে পায় না দেখে এক এক সময় মনে হয় ফেলে দিত শাঁখ বাজানো ঘন্টা নাড়া, ফেলে দিত লেখাপড়া ও নিজে মুক্ত হওয়ার চেষ্টা। সকলে মিলে গায়ে গায়ে ঘুরে চরিত্র ও সাধনা বলে বড় লোকদের গুছিয়ে পরিপাতি জোগাড় করে নিয়ে আসি ও দরিদ্র নারায়ণদের সেবা করে জীবনটা কাটিয়ে দিই। আহা দেশে গরিব দুঃখীদের জন্য কেউ ভাবে না রে। যারা জাতির মেরুদণ্ড, যাদের পরিশ্রমে অন্ন জোগাচ্ছে, যে ম্যাথর মুদ্রা পড়াত একদিন কাজ বন্ধ করলে শহরে হাহাকার উঠে যায়, তাদের সহানুভূতি করে, তাদের দুঃখে সুখে সান্ত্বনা দেয়, দেশে এমন কেউ নেই রে। এই দেখ না, হিন্দুদের সহানুভূতি না পেয়ে মাদ্রাজ অঞ্চলে হাজার হাজার পেরিয়া খ্রিস্টান হয়ে যাচ্ছে। মনে করিস নি কেবল পেটের দায়ে খ্রিস্টান হয়, আমাদের সহানুভূতি পাই না বলে আমরা দিন রাত কেবল তাদের বলতে ছুঁস নে। দেশে কি আর দয়া ধর্ম আছে রে বা? কেবল ছুত মার্গির দল, অমন আচারের মুখে মার ঝাঁটা মার লাথি। ইচ্ছা হয় তো ছুত মার্গের গন্ডি ভেঙে ফেলে এখানে এখনই যায়। কে তোরা পতিত কাঙাল দিন দরিদ্র আছিস বলে তাদের সকলকে ঠাকুরের নামে ডেকে নিয়ে আসে। এরা না হলে মা জাগবেন না। আমরা এদের অন্ন বস্ত্রের সুবিধা যদি না করতে পারলাম, তবে আর কি হলো? হায়, এ দুনিয়াদারি কিছু জানে না এরা, তাই দিন রাত খেটেও অসন বসনের সংস্থান করতে পারছে না। যে সকলে মিলে এদের চোখ খুলে দে। আমি দিব্য চোখে দেখছি এদের ও আমার ভেতর একই ব্রহ্ম, একই শক্তি রয়েছে, কেবল বিকাশের তারতম্য। সর্বাঙ্গে রক্ত সঞ্চার না হলে দেহ কোনো কালে কোথাও উঠেছে দেখেছিস? একটা অঙ্গ পড়ে গেলে অন্য অঙ্গ সবল থাকলেও ওই দেহ নিয়ে বড় কাজ আর হবে না।
এ নিশ্চিত জানবে। ওরা সব বুদ্ধিমান ছেলে, এটা এতদিন আসছিস, কি করলি বল দেখি? পড়ার্থে একটা জীবন দিতে পারলি নি, আবার জন্মে এসে তখন বেদান্ত বেদান্ত পড়বি। এবার পরসেবায় দেহটা দিয়ে যা, তবে জানবো আমার কাছে আসা সার্থক হল। কিছুক্ষণ বাদে বলিলেন, আমি এত তপস্যা করে এই সার বুঝেছি যে জীবে জীবে তিনি অধিষ্ঠান হয়ে আছেন, তাছাড়া ঈশ্বর ঈশ্বর আর কিছুই নেই। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিতে ঈশ্বর। এটাই স্বামীজির সেবা ধর্ম। ঠাকুরের যেটা আদর্শ ছিল, স্বামীজি সেই সেবা ধর্ম দেখিয়ে গেছেন। রামকৃষ্ণ মিশন সেই সেবা ধর্মেই এগোচ্ছে। মানুষের মধ্যে ভগবানের অস্তিত্ব অনুভব করে, তার দুঃখ অনুভব করে, তার কষ্ট অনুভব করে, তার অভাব অনুভব করে আমাদের যদি পাশে দাঁড়াতে পারি, তবে এই পাঠচক্রগুলো সার্থকতা। পাঠচক্র প্রথমে যেটা বললাম, আমাদের ভেতর থেকে আস্তে আস্তে পরিবর্তন করবে, আমরা অন্যের দুঃখ অনুভব করতে পারবো। এবং তার জন্য কি বলেছি, একটা ভালো উন্নত মস্তিষ্ক চাই, একটা উদার হৃদয় চাই, আর কর্মঠ একটা শরীর চাই। তাই প্রতিনিয়ত খেলাধুলা, ভালো খাবারের মাধ্যমে প্রথম দরকার হচ্ছে আমাদের এই শরীরটাকে সুস্থ রাখা। পড়াশোনা, অন্যান্য কাজ তারপরে, কারণ সুস্থ শরীর না হলে কোনো ভালো কাজ কখনোই হতে পারবে না। তাই প্রত্যেকটা ছোট ভাই বোনকে একটাই বলার উদ্দেশ্য, সকালে বা বিকালে মাঠে একবার করে যাও। যখনই মাঠে যাবে শরীর উন্নত হবে, শরীর উন্নত হলে মস্তিষ্ক উন্নত হবে, মস্তিষ্ক উন্নত হলে আস্তে আস্তে হৃদয় বাড়বে। তখনই এই স্বামীজির লেখাগুলো অনুভব করে আমরা সমাজের একটা সুস্থ নাগরিক এবং স্বদেশ মন্ত্রে বারবার উচ্চারিত সেই ভারত, আমাদের দেশ মাতৃকার সুসন্তান আমরা হয়ে উঠে আমরা ভারতকে আগামী দিনে আরো উন্নতির শিখরে পৌঁছতে পারব। আজ এটুকুই থাক। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই। আপনাদের সকলকে অনেক অভিনন্দন। উপস্থিত হয়েছেন এখানে। আজকে সময় একটু কমই হয়ে গেল,